সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ বিশ্ব আদিবাসী দিবস, আর এই আদিবাসী দিবসকে সামনে রেখে আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমাদের আদিবাসীরা কেমন আছেন। আর এই জন্য আমাদের সাথে যারা উপস্থিত হয়েছেন আলোচনায় আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, পিএসসি, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট, এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নির্বাহী পরিচালক, আইক্ল্যাডস। এবং টেলিফোনে আমাদের সাথে থাকবেন অধ্যাপক মেজবা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং টেকনোক্র্যাট সদস্য, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস। তো আমরা আলোচনায় যাওয়ার আগে দর্শক একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান প্রধান শিরোনামগুলো। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 69.60। সারা দেশে জিপিএ 5 42,894, শিক্ষার্থীদের উল্লাস। আন্দোলনের নামে বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াওয়ের কারণে এবার কমেছে পাশের হার, মন্তব্য প্রধানমন্ত্রীর। নিলয় হত্যাকাণ্ড নিয়ে ঢাকায় ডিবি এফবিআই বৈঠক। সাম্প্রতিক সময়ে ব্লগার ও শিশু হত্যার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, মন্তব্য আমর। সুন্দরবনে গুলিতে 6 বনদস্যু নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। 3টি বাঘের চামড়া উদ্ধার, ওসি সহ 5 জন আহত। এবং আদিবাসী দিবসে সারা দেশে নানা আয়োজন। 100 বছর ধরে বাস করেও সমতলের আদিবাসীরা পাননি ভূমি মালিকানা, অধিকারে নেই সাংবিধানিক বৈধতাও। আমরা এবার চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমাদের আদিবাসীরা কেমন আছেন? আসলে আমাদের আদিবাসীরা কেমন আছেন তা হয়তো আজকে আমাদের আলোচকদের নামগুলো দেখেই বোঝা যাচ্ছে, এখানে একজনও আদিবাসী নেই। যাই হোক, আমাদের দেশে ছোট বড় 54টি আদিবাসী গোষ্ঠী রয়েছে, যার মোট জনসংখ্যা প্রায় 30 লাখ। এরা পাহাড়ি এবং সমতলের আদিবাসী, এবং এদের কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই, এবং আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনও করা হয় না। আসলে আমাদের আদিবাসীদের সরকার আদিবাসী হিসেবে স্বীকৃতিও দেন না, আর কি আদিবাসী হিসেবে বলতেও নারাজ। তো আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে যেই আন্দোলন শুরু হয়েছিল তার পরিপ্রেক্ষিতে একটি চুক্তি হয়েছিল, শান্তি চুক্তি যেটাকে বলি আমরা, 1997 সালে 2 ডিসেম্বর। কিন্তু তারপর এত বছর পরও কিন্তু শান্তি চুক্তির অধিকাংশ মূল বিষয়গুলো বাস্তবায়িত হয়নি বলে আদিবাসী নেতাদের অভিযোগ রয়েছে। এবং মূল সমস্যা ভূমি সমস্যাটার সমাধান হচ্ছে না। এই নানাবিধ বিষয় রয়েছে, তাদের সংস্কৃতি সংরক্ষণেরও তেমন কোনো উদ্যোগ নেই। এই সব মিলিয়ে আমি প্রথমেই আসতে চাইব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, আপনার কাছে। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে মোর্শেদুল ইসলাম। প্রথমত হলো যে আপনি যে মন্তব্যগুলো করেছেন যে আদিবাসী নিয়ে সরকারের কোনো ভাবনা নাই, চিন্তা নেই, এটার সাথে আমি একমত নই। সরকার যথেষ্টভাবেই এই জনগোষ্ঠী সম্পর্কে যথেষ্টভাবেই সচেতন আছেন। সাংবিধানিক স্বীকৃতি তো সকল নাগরিকের সমান অধিকার, এটা যদি ধরে নেই, সকল নাগরিকের জন্য যদি আপনার সাংবিধানিক স্বীকৃতি থাকে, তাহলে এই দেশে যারা বসবাস করছেন এই ভূখণ্ডের ভেতরে সকলেরই তো সমান অধিকার আছে। সবাই কি বাঙালি? শুধু বাঙালিদের কথা তো সংবিধানে বলা নাই, বাঙালিদের মানে নাগরিকদের কথা বলা আছে এবং বাংলাদেশি নাগরিকদের কথা বলা হচ্ছে। এখন তো আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে, কারণ বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে যারা বসবাস করে তারা বাংলাদেশে, বাঙালিদের কথা কিন্তু বলা হয়নি। দ্বিতীয়ত হলো, আমি সংবিধান যতটুকু পড়েছি, এটা অনেকে বলেন যে সংবিধানে আদিবাসী শব্দটি নেই, হয়তো শব্দটি নেই, কিন্তু আদিবাসী বলা নিষেধ আছে, আদিবাসীকে আদিবাসী বলা নিষেধ আছে।
এমন কোন শব্দ বা এরকম কোন বাক্য আমি সংবিধানে আমরা দেখিনি। কিন্তু কিছুদিন আগে দেখেছি আমি সংবিধানে দেখিনি। রাষ্ট্রমন্ত্রী তৎকালীন অনেক বলতে পারেন, অনেক পররাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলতে পারেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না, এটা আমি দেখিনি। অনেকে বলেন যে বাঙালিরই আদিবাসী, ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম বাঙালিরই আদিবাসী। তর্কের খাতিরে না, এটা যদি এটা সত্য তো হয়তো থাকতে পারে, কারণ বাঙালিদের ইতিহাস মাত্র 2000 বছরের ইতিহাস। এই দেশটা 5000 বছরের উপরে এই ভূমি আছে। 2000 বছরের ইতিহাস, তার মধ্যে বাংলা ভাষাভাষী, বাংলা ভাষা যে প্রমিত বাংলা ভাষা এখন আমরা কথা বলি, এইটার ইতিহাস খুব বেশি হলে 1000 বছর। এবং 1000 বছর আগে যারা ছিল তারা কিন্তু এখানে হয় আছে না হয় নাই, দুটো ধরতে হবে। আমি তর্কেও যাব না, কারণ আমি ভাষাতত্ত্ববিদ নই, নৃতত্ত্ববিদও নই। আমি বলবো যে যদি আদিবাসী আমরা বাঙালিরা হয়ে থাকি, তাহলে আমরা তো আদিবাসী দিবস পালন করতে অসুবিধা কোথায়? আমাদের তো কোনো অসুবিধা নাই এখানে। এটা অবশ্য আমি একটা এমনি বললাম আর কি কথাটা। তো আদিবাসীরা ভালো নেই, বা আদিবাসী বলতে আমরা যাদেরকে, আপনি যাদেরকে বুঝাচ্ছেন, আমি যাদেরকে বুঝি, বা ওনারা যাদেরকে, আলোচকরা যাদেরকে বুঝেন, তারা আসলে ভালো নেই। এই ভালো না থাকার অনেকগুলো কারণ আছে, মুখ্যত অসচেতনতা এবং এই বিশ্ব যে এগিয়ে গেছে এইটার সাথে তারা তাল মিলিয়ে আসতে পারেননি। এটা ঐতিহাসিক কারণেই তাদের ভেতরে অনেক অজ্ঞতা রয়ে গেছে, পশ্চাৎপদতা রয়ে গেছে। এই পশ্চাৎপদতা তাদেরকেও অনেক আদিবাসী বলে আমরা যাদেরকে বলতে চাই না, যেমন ধরুন ত্রিপুরা, মারমা, চাকমা, তাদেরকে যদি আমরা আদিবাসী না বলে পাহাড়িও বলি, তাদের ভিতরে কিন্তু এতটা অসুবিধা নাই। তারা কিন্তু অনেক অগ্রসর, এবং যেহেতু পড়াশোনার দিক দিয়ে অগ্রসর, তারা অনেক এগিয়ে আছেন। আর যদি বলেন ভূমির অধিকার, অন্যান্য বিষয়ে তো কোনো অধিকারের কোনো অসুবিধা নেই। একমাত্র ভূমির সমস্যা পার্বত্য চট্টগ্রামে আছে, বড় সমস্যা। এবং সেখানে আপনার 1976-এর পর থেকে বাঙালি জনগোষ্ঠীর একটা অংশকে যেভাবে সামরিক সরকারের ছত্রছায়ায় ওখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাতে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। এবং সেটার কারণেই আপনার এই একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল, যুদ্ধ নাও বলি, অশান্ত পরিবেশ বিরাজ করছিল, যেটা 1997 সালে একটা রিজলভ করার চেষ্টা হয়েছে। 97 পরবর্তীকালে আমরা আমাদের সরকার মাত্র 4 বছর সময় পেয়েছিল, তাতে আমরা অনেক মডালিটিস করার জন্য চেষ্টা করেছি, খুঁজে বের করার চেষ্টা করেছি যে কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়। এবং আপনি জানেন যে এটার কন্টিনিউটি না থাকার কারণে পরে যারা ক্ষমতায় আসলেন, কারা আসলেন ক্ষমতায়, যে তদানীন্তন বিরোধী দলের নেত্রী, যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হলেন, তিনি তো আগেই বলে দিয়েছেন যে শান্তি চুক্তি বাস্তবায়িত হলে আপনার ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত এটা ভারত হয়ে যাবে, ভারত ভূখণ্ড হয়ে যাবে। তো এই মনোভঙ্গি নিয়ে যদি কেউ কাজ করে, তার পক্ষে তো শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। এইভাবে তারা আপনার 2008 সাল পর্যন্ত গেল। 2009 সালে এই সরকার আসার পরে আবার তারা তোড়জোড় করে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। এখন তো শান্তি চুক্তি বাস্তবায়নের পথে অনেক দূর অগ্রসর হয়েছে সরকার। ভূমির ব্যাপারটা এখন অনিষ্পত্তি রয়ে গেছে, এবং এটার ব্যাপারে এইটাও আপনাকে আমি একটু খবর দিতে চাই, আপনার মাধ্যমে দেশবাসীকে খবর দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ভূমির ব্যাপারটার ক্ষেত্রেও অনেক দূর অগ্রসর হয়েছে। এবং ভূমি সম্পর্কিত যে জটিলতাগুলো আছে, যে কি ধরনের ভূমি কমিশনটা হবে, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, সেইটার যে চুলচড়া এগুলো ড্রাফট হয়ে গেছে, এবং এটা আপনার অনেক দূর এগিয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী অধিবেশন অথবা এর পরের কোনো অধিবেশনে ভূমি আইনটা যাবে, এবং এটা পাশ হয়ে গেলে ভূমি কমিশন কাজ করা শুরু করলে অনেক ইজি হয়ে যাবে এটা। সুতরাং এটা আর সমতলের যে যারা আছেন আর কি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, ক্ষুদ্র জাতিসত্তা বলেন, অথবা আদিবাসী, যেভাবেই তাদেরকে চিহ্নিত করেন, রিয়েলি তাদের অবস্থাটা খারাপ। কারণ তারা এখনো জানেন না তাদের অধিকারটা কি, ভূমির ব্যাপারেও জানেন না, অন্যান্য ব্যাপারেও জানেন না। এবং ভূমিতে কিন্তু মূলত আপনি জানেন, দখলদারিত্বটাকে যদি সত্য ধরা হয়, তাহলে দখলদারিত্বের বাইরেও যে কাগজ কলম নিয়ে চলতে হবে, এই কথাটা তো ওরা জানেই না। এখন তাদের ভিতরে অনেক চেতনা আসছে যে কাগজ কলম নিয়ে চলতে হবে, দলিল করতে হবে, পর্চা করতে হবে, অনেক কিছু।
তাই না? জি। এখন এই সচেতনতা বৃদ্ধি হচ্ছে এবং সেই হিসাবে অন্যান্যরা কাজ করছে, দেশবাসীর আমরা যারা আছি তারাও কাজ করছে, তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং এটা কাজ করছে। সুতরাং আদিবাসী আপনি বলুন অথবা না বলুন, কিন্তু যাদেরকে আমরা বুঝাই তাদের স্বার্থ সংরক্ষণের জন্য যথেষ্ট তৎপর সরকার আমি মনে করি। জি, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে যাই। উনি যেটা বললেন আপনি তার সাথে আরো কিছু যুক্ত করবেন কিনা, বিশেষ করে ভূমির অধিকারটা কিন্তু আদিবাসীদের যেটি হচ্ছে যে ভূমির উপর তাদের একটা সামাজিক অধিকার বা গোষ্ঠীগত অধিকার, ঠিক কাগজে কলমে অধিকারটা যেটা আমাদের মধ্যে আছে সেটা কিন্তু তাদের মধ্যে নাই। দীর্ঘ দিনের প্র্যাকটিস এটা আর কি। এবং এটি আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু যে আদিবাসীদের এই ভূমির অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা জানি যে 1972 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন 107 অনুস্বাক্ষর করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেখানে আদিবাসী সংখ্যালঘু জাতিসত্তার কাগজবিহীন সংস্কৃতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সেইটাতে কিন্তু অনুস্বাক্ষর করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তিনি স্বাক্ষর করেছিলেন। কিন্তু এত বছর পরেও কিন্তু তাদের ভূমির সেই সমস্যাটি যদি আমরা টিপিক্যালি আমাদের মতো করে সমাধান করতে চাই, তাদের ওই কাগজ নাই কেন সেটা যদি আমরা মাথায় নিয়ে সমাধান করতে চাই, তাহলে তো সেই সমস্যার সমাধান হবে না। আপনি যদি এই বিষয়টি একটু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ভিন্নভাবে একটু শুরু করতে চাই, তারপরে আপনি ভূমির উপরে যে কথাটি বলছেন একটু পরে আমি বলবো। এইভাবে আপনার সাথে বিনয়ের সাথে আমি একটি জায়গায় একেবারে একটু দ্বিমত পোষণ করতে চাই। সেটি হলো আদিবাসী যে কথাটা, এই কথাটি নিয়েই কিন্তু এখন বড় ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং সারা বিশ্বেই বলা যায়। তো এখন পার্বত্য চট্টগ্রামে আমাদের যে জাতিগোষ্ঠী আছে, যাদেরকে আমরা অফিসিয়ালি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা আমাদের সংবিধানে নৃতাত্ত্বিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসাবে অভিহিত করা আছে, এই তাদের যে সমস্যাগুলো সেটি একটি চুক্তি, চিটাগাং হিল ট্রাক্টস যে শান্তি চুক্তি আপনি যেটা বলেছেন, সেটি একটা কাঠামোর মধ্যে একেবারে বিস্তারিতভাবে চুক্তি। আমি যেটা আজকে আসার আগেও দেখে আসলাম, প্রায় মানে মেইন যে ধারা আছে সেটি প্রায় 100-র উপরে। এবং এই যে ভূমি বলেন, সেখানে আপনার ভোটার লিস্ট, নাগরিক অধিকার, তারপরে এখানে অন্যান্য নিরাপত্তার বিষয়, মানে একেবারে বিস্তারিত ওখানে বলা আছে। এবং সেটি একটি দিক যে বাস্তবায়ন কতটুকু হয়েছে কতটুকু হয়নি সেটি কিন্তু একটি দিক। এখন যে একটি নতুন দিক, এই যে আদিবাসী কথাটা নিয়ে কিন্তু শুরু হয়েছে একটা বিভ্রান্তি। আমাদের সংবিধানে আদিবাসী শব্দ বলে কোনো শব্দ নেই এবং বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আদিবাসী কথাটা রাষ্ট্র গ্রহণ করতে রাজি নয়। সেটি কেন? বহুবিধ কারণ আছে। এই আদিবাসী কথাটা কিন্তু উঠেছে 1993 সালে জাতিসংঘ থেকে একটি ঘোষণা দেওয়া হলো যে আদিবাসী দিবস হবে 9 আগস্ট। এবং এটা তারপরে কিন্তু ধাপে ধাপে যে আপনি যেটা বললেন যে 107 নম্বর যে কনভেনশন বঙ্গবন্ধু সাইন করে, সেখানে কিন্তু আদিবাসী শব্দ বলে কোনো কথা নেই। সেটা নৃতাত্ত্বিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, কিন্তু আদিবাসী কথাটা আসছে পরবর্তীতে 1989 সালে। তারপরে যে 2007 সালে যে জাতিসংঘ কনভেনশন, আদিবাসী কনভেনশন যেটি ঘোষণা করা হয়েছে, সেখানে আদিবাসী সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, তাদের অধিকার ইত্যাদি। সেখানে কিন্তু 107 নম্বর যে কনভেনশন এবং সেটা মানে গাল্প অফ ডিফারেন্স অফ তাদের অধিকার কি হবে, তাদের অবস্থা কি হবে ইত্যাদি ইত্যাদি, গাল্প অফ ডিফারেন্স। এবং সেইখানে একটি বিষয় হলো যে, যেহেতু আমি বললাম যেটা 89-এ হচ্ছে, তারপর 2093 সালে জাতিবাসী ঘোষণা করা হয়েছে। দেখেন 1997 সালে শান্তি চুক্তি হলো। শান্তি চুক্তির যে আমি বললাম ধারাগুলো, সেখানে প্রায় মোর দেন বোধ হয় আমার 100 টাইমসের উপরে এই উপজাতি কথাটা ব্যবহৃত হয়েছে। সেখানে কিন্তু আদিবাসী কথাটা কখনো ব্যবহৃত হয়নি। এবং তখন কিন্তু ব্যাপকভাবে সারা দেশব্যাপী এটা নিয়ে আলোচনা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে এটা আলোচনা হয়েছে। ওই যারা পার্বত্য চট্টগ্রামে যারা ছিলেন, এইটার শান্তি চুক্তির প্রতিনিধিত্ব করেছেন জনাব শান্তুল আর্মা, এবং তারাও কিন্তু যথেষ্ট সময় হয়েছে। বাংলাদেশে আজকে আদিবাসী বলে যারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং আমাদের সম্মানীয় একজন নাগরিক আছেন, একটা মনে আছে একটা সিএসটি কমিশন করেছে জাতিসংঘ তরফ থেকে, এবং তারা যে তৎপরতা এই যে চিটাগাং হিল ট্রাক্টস চালিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি এবং তাদের যে রিকমেন্ডেশন সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সরাসরি বাংলাদেশের নিরাপত্তা, রাষ্ট্রের অখণ্ডতা একেবারে সরাসরি হুমকি স্বরূপ।
যদি আপনি আমাকে বলার সুযোগ দেন তাহলে আমি সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে বলবো। তো সেখানে আমি কথাটা ইনিশিয়ালি শুরু করেছিলাম যে সিএসটি চুক্তি একটি আলাদা ইস্যু, আর আদিবাসীর যে অধিকার এবং তাদের যে দাবি দাওয়া বা ইত্যাদি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে। দেখেন মানে জাতিসংঘে যখন এটি পাশ হয় তখন যখন ভোটাভুটি হলো জাতিসংঘের সাধারণ পরিষদে 143টি দেশ পক্ষে ভোট দিলেন, আর বাকি প্রায় 11টি দেশ ভোটদানের বিরোধ থাকলেন। 7টা না 8টা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ তারা এটা ভোট বিরোধিতা বিপক্ষে ভোট দিলেন। কিন্তু পৃথিবীতে আদিবাসী যদি বলা হয়, এটাকে আমরা অ্যাব অরিজিনাল বলি। আমেরিকাতে রেড ইন্ডিয়ান আছেন আর অস্ট্রেলিয়াতে অ্যাব অরিজিনালস, সেই বিষয়ে তারা এখনো স্বীকৃতি দেয়নি। এবং এই 143 দেশের মধ্যে মাত্র 22টি দেশ এটাকে রেটিফাই করেছে তাদের নিজ নিজ সংবিধানে, মানে রাষ্ট্রতে। তার মধ্যে এশিয়া মহাদেশের অনলি নেপাল। আপনি দেখেন ভারত আমাদের সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বে স্বীকৃত। আমরা অনেক উদাহরণ দেই গণতন্ত্রের অধিকারের কথা বললে, সব মানুষের অধিকতা বলতে। সেখানে 24 কোটিরও অধিক লোক, অর্থাৎ 1/5 লোক, তাদের সংবিধানে বলা আছে এই যে যারাকে আমরা উপজাতি বলছি বা শিডিউল কাস্ট এবং শিডিউল কাস্ট ট্রাইবস, এই দুটি ভাগে, এবং তাদেরকে ওইভাবে আখ্যায়িত করে তাদের দাবি দেওয়া, তাদের অধিকার সম্পর্কে সংবিধানে বিভিন্নভাবে বলা আছে। আমাদেরও কিন্তু সংবিধানে নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে তাদের অধিকারের কথা বলা আছে, একেবারে বলা আছে সেখানে সম অধিকার অন্য অন্য যে জাতিগোষ্ঠী তার সাথে থাকবে, কোনো রকম কোনো বৈষম্য করা যাবে না, সুনির্দিষ্টভাবে সংবিধানটা সংরক্ষিত করা হয়েছে। সুতরাং এখন এই যে আদিবাসী কথাটা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়, সেখানে জটিলতা সৃষ্টি হচ্ছে। আর হিলটাক্স চুক্তি বাস্তবায়ন যেটা ভাই বলেছেন, আরও আমাদেরও অবজারভেশন অনেক কিছু হয়নি, ভূমির বিষয়টা অনেক জটিল বিষয় আছে, সেটা আছে। কিন্তু এই যে জাতিসংঘের যে ঘোষণা 2007 সালে যেটা দিলেন, সেটির টোটাল ধারা আছে আপনার 46 অনুচ্ছেদ। সেই 46 অনুচ্ছেদের মধ্যে 8টি ধারা আছে একেবারে আমাদের সংবিধানের সরাসরি সাংঘর্ষিক, এবং সেখানে একেবারে রাষ্ট্রের নিরাপত্তা এবং অখণ্ডতা বলতে আর কিছু থাকে না। সেখানে বলা হয়েছে যে ওখানে খনিজ সম্পদ, ওখানের প্রাকৃতিক সম্পদ, ওখানের ভূমি যা কিছু আছে সেই সম্পর্কে তাদেরই সম্পূর্ণ স্বাধীন এবং তাদেরই অধিকার নিশ্চিত করতে হবে। তাদের কোনো অনুমতি ব্যতিরেকে রাষ্ট্র সেখানে এই বিষয়ে কোনো কিছু করতে পারবেন না। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব কোথায় থাকে? সেখানে বলা হয়েছে একটি ধারায়, ধারা 30 বলছা হয়েছে যে সামরিক কোনো কার্যকলাপ বা কোনোদিন করা যাবে না। কোনো পৃথিবীতে একটা দেশের নিরাপত্তা সামরিক বাহিনী কখন যায়? কখন সে সামরিক বাহিনী আপনার অপারেশনে যায়? যখন ওইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, দেশের নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে, তখন সামরিক বাহিনী যায়। তাহলে সেখানে সামরিক বাহিনীর কোনো কাজ কখনো যেতে পারবে না। আমাদের বাংলাদেশে তো আমরা একটা নির্বাচন হলে সামরিক বাহিনী দাবি করে বসি, উপজেলা পর্যন্ত সামরিক বাহিনী চলে যাচ্ছে কাজ করার জন্য। এখন আপনি সেখানে একটি এলাকা, সেখানে আপনি বলে দিলেন একেবারে যদি আপনি ওটি রেটিফাই করেন বাংলাদেশে, তাহলে কিন্তু আপনি আর পারছেন না। তার মানে ওখানে যা কিছু ঘটুক আপনি সেনাবাহিনী সেখানে নিরাপদ পাবেন না। তো সেটা একটা একেবারে সাংঘাতিকভাবে একটি আরেকটি ভয়ঙ্কর দিক দেখেন। সেখানে বলা হয়েছে আপনার আপনার একটা ধারায় হলো, সেটি হলো আপনার 36, হ্যাঁ, সেখানে বলা হয়েছে যে তাদের স্বতন্ত্র একেবারে রাজনৈতিক মর্যাদা তাদের মতো স্বীকৃত হবে। এখন রাজনৈতিক মর্যাদা বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক মর্যাদা স্টেটের অবস্থা বুঝি, তারা কিভাবে সেখানে তারা রাজনৈতিকভাবে তাদের এন্টিটিটা কি হবে, রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু সেখানে। তাহলে কিন্তু তারা, আপনি একটু যদি সংক্ষেপ করেন। হ্যাঁ, তো সেটা আমাদের এটা হচ্ছে সেজন্য। আর ভূমির যে বিষয়টি বলছেন, যে ভাই বলেছেন যে ভূমির বিষয়টা কিন্তু আমাদের যে চুক্তি আছে সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে, এবং সেই চুক্তি যদি বাস্তবায়ন করা হয়, আমাদের যে বাস্তবায়ন কমিটি আছে, আমার মনে হয় সেই চুক্তির সমাধান হতে পারে। জি জি, জেনারেল আব্দুর রশিদ, আপনি যদি এই প্রথমে আপনি বলেছেন যে আমরা তো আদিবাসীদের প্রতিনিধিত্ব করছি না, তো আমরা যাই বলবো সেটি পক্ষপাত দুষ্ট হবে, এরকম সম্ভাবনাই বেশি। তবে আমি চেষ্টা করব যে পক্ষপাত দুষ্ট না হয়ে সব দিকে আমরা এটা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। সেটি হচ্ছে যে আদিবাসী এবং উপজাতি বা এথনিক মাইনরিটিস যেটাকে বলা হয়, এটি নিয়ে আমাদের দেশে একটা বড় বিতর্ক সৃষ্টি করেছে আমাদের মতো মানুষরাই। এবং তারা একটি বোঝাতে চাচ্ছে যে আদিবাসী যারা আছেন তারা ভালো নেই, তাদের জমির অধিকার নেই, তাদের কালচারাল প্রোটেকশন নেই, তারা হচ্ছে নির্যাতিত হচ্ছে কাদের দ্বারা? মূল যে জনগোষ্ঠী আছে তাদের দ্বারা। তো সেটি হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি।
আর আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছি যে সেটি হচ্ছে যে মূল জনধারার যারা অনগ্রসরমান আছে, যারা গরিব দুঃখী, যারা বাঙালি হলেও তারাও হচ্ছে যে অনেক কিছু নিপীড়নের শিকার হন, ঠিক ওনারাও হন। সেটি হচ্ছে সামাজিকভাবে যেটি একটি নিরাপত্তা। তো সেই সব যে সিস্টেমগুলো সরকার সময়ে সময়ে নিচ্ছেন, ওটি আমার চেয়ে উনি আরো ভালো বলতে পারবেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা তৈরি করা হচ্ছে, সেটি আমাদের বাঙালিকে যা দেয়া হচ্ছে, আর যে বাঙালি নয় আদিবাসী বলে যে নিজেকে স্বীকার করছে তাকে কি আলাদা দেয়া হচ্ছে কিনা, আমি ওই বিষয়টা ওইভাবে দেখতে চাচ্ছি। আমাদের এখানে যিনি আদিবাসী ওনার যে অধিকার, আর যিনি আদিবাসী নন বাঙালি তার অধিকারের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা। আমি কিন্তু এদিক থেকে বাংলাদেশের সংবিধানকে আমি বলবো একটা ইউনিক, যেখানে জনগণের কোনো অংশকে তারা ভাগ করেনি, এবং যেটাকে বলে অনেক দেশে আমরা দেখেছি যে ফার্স্ট ক্লাস সিটিজেন, সেকেন্ড ক্লাস সিটিজেন। বাংলাদেশে সেকেন্ড ক্লাস সিটিজেন বলে কোনো সিটিজেন নেই। এখন আমি বিত্তবান হতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আরেকজন লোক রাস্তা থাকতে পারে, কিন্তু মর্যাদার ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে আমরা দুজন সমান। মিয়ানমারের সংবিধানে দেখেন যে তারা যে জনগোষ্ঠীকে স্বীকৃতি দেয়নি, সেটা যে রোহিঙ্গা জনগোষ্ঠীতে সংবিধানের স্বীকৃতি দিচ্ছে না, তাকে ভোটাধিকার দিচ্ছে না, এরকম কোনো সমস্যা বাংলাদেশে নেই। বাংলাদেশে প্রথমে যেই ইনইকুয়াল, যে এভরি ম্যান ইন বাংলাদেশ টেরিটরি লিভিং আ সিটিজেন অফ বাংলাদেশ হ্যাভিং ইকুয়াল রাইটস, এটি সংবিধানের মূল ধারা। এখন এটিকে আপনি এই ধারাকে কি হচ্ছে আদিবাসী একটা কথা বলে আপনি এটাকে বিভাজন করছেন, যে আদিবাসীর ধারা কি আলাদা লাগবে আর আর বাঙালির ধারা আলাদা লাগবে। এখন বিশ্বে যে সমস্যাটা হয়েছে সেটি দেখতে হবে প্রেক্ষাপট। কোন কোন দেশে এই মূল জনগোষ্ঠী আদিবাসী যারা আছে তাদেরকে, তাদের রাইটকে স্বীকারই করেনি, তাদেরকে এক মর্যাদায় আনেনি, যার ফলে এই সমস্যার ক্ষেত্রেই তখন জাতিসংঘ এগিয়ে এসেছে। এগিয়ে এসে 1957-58 সালে আপনার যেটা আইএলও কনভেনশন 107 সেটা তারা করলো, এটা প্রোটেকশন করার জন্য। এখানে সুস্পষ্টভাবে দুটি ভাগ আছে, আমি একটু আপনাকে একটু সংশোধনী দিচ্ছি। ওখানে ট্রাইবাল পপুলেশনের একটা ডেফিনেশন আছে, উপজাতির একটা ডেফিনেশন আছে, আর ইন্ডিজিনাস পপুলেশনের একটা ডেফিনেশন আছে। এখন ইন্ডিজিনাস পপুলেশনের যদি বাংলা অনুবাদ করেন, এটার মানে যে আদিবাসী আপনি করতে পারেন, কিন্তু ডিকশনারিতে জেনারিক টার্মে মিলবে না। ইন্ডিজিনাস শব্দটা ডিকশনারিতে খুললেই দেখা যাবে স্বদেশ কথাটি আসবে। তো এখন যদি আমি ইন্ডিজিনাস পিপল বলি তাহলে স্বদেশ জনগণ। এখন এই স্বদেশ জনগণ কারা, এই জায়গাতে তখন তারা এটাকে ডিফাইন করলো ওইভাবে, যারা যুগ যুগান্তর ধরে ওই ভূমিতে বসবাস করছেন, যে কেউ দখল করার আগ পর্যন্ত অথবা কোনো একটি রাষ্ট্র গঠনের আগ পর্যন্ত। এখন সেই প্রশ্নে যেটি বাংলাদেশে যে বিতর্কটা হচ্ছে যে আদিবাসী, এখন যে গ্যাঞ্জেস সিভিলাইজেশন, যেটা গাঙ্গেয় সভ্যতা, বাঙালিরা কি এখানে দখল করে এসেছে কিনা, বাঙালিরা কি মোগল সাম্রাজ্যের মতো দখল করে এখানে এসেছে কিনা, বা অন্য যারা এখানে দখল করেছে, আমাদের দেশ অনেকবারই দখল হয়েছে, আমি সেই নৃতত্ববিদ না, আমি যেতে যাচ্ছি না, কিন্তু সেই দখলদারি বাঙালি জাতি এই মাটিকে দখল করেছে কিনা, যদি করে থাকে তাহলে তারা আদিবাসী। আমরা দখলদারি বাঙালি। উনি বললেন যে বাঙালি জাতির ভাষা টাষা নিয়ে 1500 বছর বলেছেন, ঠিক আছে। কোন কোন ইতিহাসবিদ বলেছেন এটা 4000 বছর ধরে আছে। তা এখন এই 4000 বছর ধরে কোন পয়েন্টকে আপনি ধরবেন যে এটির পরবর্তীতে কে আসছে? তো সেই হিসাবে যদি চিন্তা করা যায় যে ইন্ডিজিনাস পিপল অফ দ্য ল্যান্ড ইজ বাঙালি, বাঙালির ভেতরে আবার অনেক মিক্সিং আছে, সেটাতে আমি যাব না। তা আমরা ইন্ডো এরিয়ান না দ্রাভিডিয়ান, সেখানে আপনার কি বলে, কেউ বলে মঙ্গলয়েড অরিজিন, টিবেটিয়ান, বার্মান, সবকিছু আছে। কিন্তু সেই ক্ষেত্রে ওনাদের যে সংস্কৃতির একটা ডিস্টিংক্টনেস আছে, যে তারা একটা বিভিন্ন কালচার ফলো করে, সেটিকে এই যে আপনি যদি বর্তমানে যেটা তৈরি হয়েছে যে 169 এলো, সেখানে কিন্তু ওই ডেফিনেশনটা লেখা আছে। আমি এটা পড়তে পারি, আমার কাছে এই ডকুমেন্টসটা এখানে আমি ছাপিয়ে নিয়ে আসছিলাম। তখন এখানে যে ডেফিনেশন লেখা আছে যে ইন্ডিজিনাস পিপল, সেটির মানে হচ্ছে যুগ যুগান্তর থেকে যারা এখানে বসবাস করছে। আর ট্রাইবাল হিসেবে তারা ডিফাইন করেছে যাদের মূল ধারার জনগণের চেয়ে একটা আলাদা সংস্কৃতি বা আলাদা কালচার তারা মেনটেন করছে। তাহলে একে আপনি আদিবাসী যখনই বলতে গেছেন, তখন অনেক দেশ বলেছে
যে না এটি ঠিক না। এটি সেই ক্ষেত্রে ঠিক, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ঠিক হবে যেখানে অ্যাংলো সেক্সন অস্ট্রেলিয়াকে দখল করেছে, কিন্তু অরিজিনাল যে পপুলেশন যারা মাটির সাথে আছে তারা অ্যাবরিজিনাল। আজকে আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকার যারা অ্যাংলো আইরিশ আমেরিকান বা অ্যাংলো সেক্সন যারা এখন আমেরিকা কমান্ড করছে, এটি তাদের দেশ না, তারা ইউরোপ থেকে ওখানে গেছে, এটি সুস্পষ্ট ইতিহাস। তো যারা ওইখানে ছিল তারা হচ্ছে রেড ইন্ডিয়ানস, তারা হচ্ছে আদিবাসী, সুস্পষ্ট। আমাদের দেশে যেমন সুস্পষ্ট না, ভারতেও এরকম সুস্পষ্ট না। তখন দেখা গেছে যে এই 1989-এর যে কনভেনশন 169, এটি বিশ্বের সব দেশ বলল যে এটির সাথে আমরা একমত হতে পারছি না, যার ফলে এটিতে আজকে 20 বছরের অধিক পার হয়ে গেছে, মাত্র 22টা দেশ স্বাক্ষর করেছে, আর কেউ করেনি। কেন? এই জায়গাটার সমস্যার পেছনে আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে 2007 সালে তারা আবার একটিখানি একটা রাইটস তৈরি করেছে, যেটা যে ইউনাইটেড নেশন ডিক্লারেশনস অন হিউম্যান রাইটস অফ ইন্ডিজিনাস পিপল। এখানে 46টা আর্টিকেলে তারা তাদের কি অধিকার হবে সেটি নিশ্চিত করা আছে। এই অধিকারটা নিশ্চিত করতে গিয়ে মূল জনধারার গোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এবং এইসব যে রাষ্ট্রগুলোর কোনো যে ইন্ডিপেন্ডেন্স এফেক্ট হচ্ছে কিনা, যেটা উনি অলরেডি বলেছেন, সেটির ভেতরে একটা সাংঘর্ষিক দেখা যায়। সেই সাংঘর্ষিক কারণে 2007 সালের পর থেকে এটি একটা ডিকোটমি, একটি বৈরী অবস্থার মধ্যে আছে। এখন আমাদের দেশের যারা আছে, এই শান্টু লার্মা যখন 1997 সালে যখন স্বাক্ষর করেছে শান্তি চুক্তি, তখন উনি ট্রাইবাল পপুলেশন হিসাবে নিজেকে রিকগনাইজ করেছেন, যেটি বাংলাদেশের সংবিধানে এখন করা আছে অ্যাজ এ ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে। কিন্তু যখন এটি পাবলিশ হয়েছে তখন উনি চিন্তা করেছেন, না আমি ইন্ডিজিনাস হতে চাই। ইন্ডিজিনাস, আপনি আদিবাসী বলেন, বাংলায় যা বলেন কোনো অসুবিধা নাই, কিন্তু মেন জিনিস হচ্ছে এই টার্মটা আপনি ব্যবহার যদি করেন, ইন্ডিজিনাস পিপল, এটা কিন্তু একটা আইনি ভিত্তি আছে এর। যেমন আমাদের বিপিসিতে যদি আপনি বলেন যে মার্ডার, আবার আমরা মার্ডার বলতে কাউকে মেরে ফেললেই মার্ডার বুঝি, ওরা কিন্তু আর একটা টার্ম ব্যবহার করে, হোমিসাইড। এখন মার্ডার আর হোমিসাইডের ভেতরে কি সূক্ষ্ম পার্থক্য সেটা কিন্তু আপনি বুঝি না, এটি বোঝে আইনজীবী। তো সেক্ষেত্রে এখানেও তাই, ইন্ডিজিনাস পিপল এবং ট্রাইবাল পিপলের ভেতরে কি সূক্ষ্ম পার্থক্য, সেটি হচ্ছে এই আইনের কারণে এই বিতর্ক সৃষ্টি হয়েছে। তো সেহেতু বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা যেটা দেখতে চাচ্ছি যে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সে আদিবাসী হোক আর সে বাঙালি হোক। অনগ্রসর যদি থাকে, সে একটি লোকও না খেয়ে মারা যাবে না, প্রতিটা লোকই তার শিক্ষার সুযোগ পাবে। তো সেই জিনিসটা যদি নিশ্চিত থাকে, তাহলে এখানে এই যে বিভাজনটা, এই বিভাজনের উত্থাপনটাই হচ্ছে আমি মনে করি যে দেশের সার্বভৌমত্বকে দিয়ে একটু নাড়াচাড়া বা খেলা করার বিষয়টি। আরেকটি হচ্ছে যে ওনাদের যে কালচারাল প্রোটেকশন যেটি প্রয়োজন, যে তার যে একটা সংস্কৃতি আছে, এই সংস্কৃতিটা মূলধারার সংস্কৃতিতে মিশে যাতে বিলীন না হয়ে যায়। কারণ এরা কিন্তু হচ্ছে একটি দেশের শুধু নাম, পৃথিবীর একটা বড় কি বলে, আমি যেটা বলবো অলংকার, সৌন্দর্য, সেটাকে প্রিজার্ভ করতে হবে। এই প্রিজার্ভ করার জন্য আমাদের জনগণের এবং সরকারের পক্ষে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যে তাদের কালচার, তাদের যে রিচুয়ালস, এটি প্রিজার্ভ করা হয়, এটি যাতে আমরা তাদের প্রতি বৈরী না হয়। যদি সেরকম একটি আমরা যদি পরিবেশ সৃষ্টি করতে পারি, সেখানেই গুরুত্ব সবচেয়ে বড়। কিন্তু এভাবে যুদ্ধংদেহী মনোভাব না, যে ওনারা দায়ী, কেউ অস্ত্র তুলে নেবে, কেউ আদিবাসী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে বিতর্ক করবে, এটিতে যাওয়াটা মনে হয় ঠিক হবে। ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক মেজবাহ কামালের কাছে যাই। অধ্যাপক মেজবাহ কামাল, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কি আলোচকদের আলোচনা শুনেছেন? এবং আমি শুনেছি মোটামুটি। আচ্ছা, শুনে থাকলে আপনি তার পরিপ্রেক্ষিতে, আপনি যেহেতু আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, আপনার বক্তব্যটা আপনি বলুন। আমি এতক্ষণ জেনারেল রশিদের আলোচনাটা শেষ পর্যায়ে শুনলাম। তো জেনারেল রশিদ শুরু করলেন যে তিনি একটা মাঝামাঝি অবস্থান নিয়ে কথা বলবেন, কিন্তু তিনি কিন্তু যা বললেন তা পুরোপুরি এক পক্ষের হয়ে বললেন। এবং আমি দেখলাম যে আদিবাসীদের বিরোধিতা করেই তিনি পুরো বক্তব্যটা রাখলেন। তো গোড়াতে সেটা বলে নিলেই ভালো করতেন, কেন একটা নিরপেক্ষতার তিনি একটা পোজ করলেন, কিন্তু আসলে নিরপেক্ষ কথা বললেন না জেনারেল রশিদ। তো আমার কাছে যেটা মনে হলো যে ধরুন তিনি যেটা বলতে চাইলেন তার মধ্যে দিয়ে তিনি বললেন যে
আপনার যদি আদিবাসীদের আইএলও কনভেনশন অনুযায়ী বা আপনার আইএলও কনভেনশন 169 অনুযায়ী যদি এটা মেনে নেওয়া হয়, তাহলে সার্বভৌমত্ব নিয়ে নাড়াচাড়া করা হবে। এবং তিনি যা বলতে চাইলেন, আমি যদি বুঝে থাকি, যে তাহলে এদের কালচারাল প্রোটেকশনটা দরকার, কিন্তু ওদের যে আদার রাইটস গুলো সেগুলো খুব একটা দরকার নাই আর কি। কারণ সেগুলো একটু দিতে অধ্যাপক গেলেই, মেজবা কামাল, আমি বিশেষ একটু করে আপনাকে ভূমি অধিকার, এগুলো দিতে অধ্যাপক গেলেই যেন মেজবা কামাল, আমি আপনার আপনাকে একটু ক্ষতি একটু হবে। ইন্টারাপ্ট করছি। জেনারেল রশিদ যেটা মূলত বলেছেন যে ইন্ডিজিনাস শব্দের অর্থ যেটা জাতিসংঘের স্বীকৃত, সেই অনুযায়ী ইন্ডিজিনাস পিপল আমাদের এখানে কেউ নেই। কারণ তাহলে আমরা বাঙালিরা হয়ে যাব যে আমরা হয়তো দখলদার। তো উনি যেটা বলছেন যে আমাদের উপজাতি আছেন বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন যাদেরকে আমরা আদিবাসী হিসেবেও অভিহিত করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ডিজিনাস পিপল আমরা তাদের বলবো কিনা এটা কিন্তু উনি বলেছেন। এবং উনি ওইটাও বলেছেন যে একই সাথে যে তাদের যে সংস্কৃতি সেগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের, সেগুলো উনি বলেছেন। আপনি ওই পয়েন্টে যদি একটু বলেন, আপনার যদি কিছু আমি বলার যদি থাকে। একটুখানি যোগ করি, আমি জানি না, ওনার সাথে আমি অনেক কথা বলেছি, ঠিক আছে, আমি কিন্তু আমি তো আইনি বলেছি। ভিত্তিতে কথাটা বলার চেষ্টা করেছি, আমি নিজ থেকে বলি নাই। 169-এ I read it out please. Peoples in the independent countries who are regarded as indigenous on account of their descent from the population which inhabited the country or a geographical region to which the country belongs. আর ট্রাইবালের ব্যাপারে বলা হচ্ছে an independent tribal peoples in the independent countries whose social, cultural and economic conditions distinguish from other sections of the national community. এই জায়গাটার পার্থক্যটা এখানে দেয়াই আছে। আমি সেই হিসাবে বলেছি জি, অধ্যাপক মেজবা যে কামাল, আপনি আমরা জি, আদিবাসী, আচ্ছা, ঠিক আছে, ওদের ঠিক স্বীকার আছে। করলে আমরা দখলদার। জি বলুন অধ্যাপক মেজবা কামাল। আসলে আপনার এই বিতর্কটা বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে আপনার একটা মহল থেকে, কোন কোন মহল থেকে নিয়ে আসা হচ্ছে। আসলে আপনার মানে এই 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 কনসেপ্টের মূল ভাবনাটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে মানে আমেরিকা শ্বেতাঙ্গরা যেভাবে দখলদার, কিংবা অস্ট্রেলিয়ায় আপনার যেভাবে শ্বেতাঙ্গরা দখলদার, আমরা বাঙালিরা সেভাবে দখলদার নই। হ্যাঁ, তো আমরা বাঙালিরা সেভাবে দখলদার নই, এই কথাটা তো ঠিকই। বাঙালিরা এই মাটির থেকেই উত্থিত, সেটাও ঠিক, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার বাঙালিরা হচ্ছে এমন একটা জাতি যেটা একটা মিশ্র জাতি, এবং এইখানে যে জাতিগুলো ছিল, বাঙালি হয়ে ওঠার আগের থেকে যে জাতিগুলো ছিল, সেই যে জাতিগুলোর সংমিশ্রণ সংশ্লেষণের ফলে বাঙালি জাতির উৎপত্তি প্রধানত, সেই সেই আগের পূর্ববর্তী যে জাতিগুলো, সেই জাতিগুলো কারা? যেমন ধরুন আপনার উনি বললেন এখানে যে বাঙালিরা 4000 বছর আগে থেকে আসছে, এটার কোনো ভিত্তি নাই ঐতিহাসিক ভাবে। বাঙালিরা এখানে অস্তিত্বের আদিতম ভিত্তি হচ্ছে চর্যাপদ, সেটার বয়স 1000 বছর। এবং আপনার তার আগে এই দেশে 17000 বছর থেকে অন্তত মানুষ আছে, তার টুলস আমরা পেয়েছি। তো এখন এই মানুষগুলো কারা ছিলেন, কারা আমাদেরকে এই যে আপনার ধরুন যে আগুনের ব্যবহার শেখা থেকে শুরু করে এখানে আপনার নিওলিথিক যে সংস্কৃতি, কৃষিভিত্তিক সংস্কৃতি সভ্যতা, সেটা কারা নির্মাণ করেছেন? সেই মানুষগুলো আদিবাসী, তারা এই দেশে ছিলেন, এবং সেখানে বহু জাতির মানুষ, এরা আপনার একটা সংমিশ্রণ সংশ্লেষণের প্রক্রিয়ায় একটা বড় জাতি তৈরি হয়েছে। কিন্তু সবাই, এই বড় জাতিটা বাঙালি জাতি, কিন্তু অন্য যে জাতিরা যারা পূর্ব থেকে চলে আসছে, যারা পূর্ব থেকে ছিল, যে কথাটা আপনার আইএলও কনভেনশন 169-এ বলা আছে, যারা উপনিবেশ হওয়ার পূর্ব থেকে যারা আছে, উপনিবেশ তো হয়েছে 1757 সাল থেকে, তার আগে থেকে কি চাকমারা নাই? তার আগে থেকে কি সাঁওতাল ছিল না? তার আগে থেকে জি, অধ্যাপক মেজবা কামাল, ধন্যবাদ। আপনি আমাদের হচ্ছে আপনার আদিবাসী। অধ্যাপক মেজবা কামাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার কাছে আমরা আবার আসবো। কিন্তু যেহেতু বিতর্কটা একটু মাথাচাড়া দিয়ে উঠেছে ভালোভাবেই, আমি অন্যদেরও সুযোগ দিতে চাই। জেনারেল রশিদ, আপনি কি বলবেন? আমি ওনার সাথে বিতর্কে যেতে চাচ্ছি না। আমি এখানে পরিষ্কারভাবে ইন্ডিজিনাস পিপল কারা হবে এটা লেখা আছে। এখন এই ইন্ডিজিনাস পিপলকে উনি যেভাবে এক্সপ্লেন করলেন, যেভাবে আদিবাসীর, আমি নৃতত্ত্ববিদ নই, আমি হচ্ছে এই অ্যানথ্রোপোলজির উপর কথা বলতে পারবো না। তো সেটা উনি যেটা বলেছেন এটি ওনার ভাষ্য, আবার অন্য বই পড়লে আপনি অন্য ভাষ্য পাবেন। তো আর্কিওলজি, অ্যানথ্রোপোলজির ভিতরে আমরা বিতর্ক পাচ্ছি। সুতরাং আমরা বুঝতে পারছি সেখানে না, আমরা যেটা বলতে চাচ্ছি যে বড় জাতি হিসাবে এই বাঙালি জাতি কিন্তু এখান থেকেই
সে কনভার্সন হয়ে মিক্সড হয়ে যাই হোক এই মাটিরই মানুষ। এখন আপনি যখন তার অধিকারটা বলবেন যে না আপনি আদিবাসী না, আদিবাসী শুধু এই কয়জন আমাদের দেশে আদিবাসী, কেউ বলে 39টা, কেউ 27টা বলে, কেউ 45টা বলে, আমি ওখানে বিতর্ক যাচ্ছি না, যে কোনো একটা সংখ্যা হবে তারা, তাহলে বাঙালির অস্তিত্ব এই মাটিতে কোথায়? গ্যাঞ্জেস সিভিলাইজেশনে। সেই বিতর্কটা এটা আমি সলভ করতে পারবো না। আচ্ছা, আমার মনে এই বিতর্ক আমরা এই আইনের ভিত্তিতে যেতে চাচ্ছি। আইনের ভিত্তিতে যদি আমি তাকে ইন্ডিজিনাস পিপল বলি, তাহলে আমি বলেছি যে পরবর্তী যে ডকুমেন্টসটা আমি দেখালাম সেই ডকুমেন্টস অনুযায়ী আমাদের সাংবিধানিক এবং বাঙালির অধিকার ক্ষুণ্ণ হবে। জি, ধন্যবাদ। আপনি কিভাবে? ধন্যবাদ। আমি মেজবা কামাল, আসলে এই বিতর্কে আমরা যাব না, এটা একটা বড় বিতর্ক, আমরা বুঝতে পারছি। এটা আজকের এই আলোচনায় আমরা সলভ করতে পারবো না, হয়তো দরকারও নেই। আমরা একটা জিনিস ধরে নিচ্ছি যে আমাদের একটা জাতিগোষ্ঠী আছে যারা নিগৃহীত, নির্যাতিত দীর্ঘদিন যাবৎ, এখনো পর্যন্ত তাদেরকে সঠিকভাবে চর্চা করার বা তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের বড় জাতি হিসেবে আমাদের, এটা আমরা বুঝতে পারছি। তা আপনি এমনিতে আমাদের আদিবাসীদের যে বর্তমান যে সমস্যাগুলো মূল, আপনি 2 মিনিটের মধ্যে যদি বলেন, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আচ্ছা, আদিবাসীদের একটা প্রধান সমস্যা হচ্ছে সাংবিধানিক অস্বীকৃতি। আসলে এই দেশটা বহু জাতির মানুষের দেশ, সেখানে বাঙালিও যেমন আছে, অন্যান্য জাতিসত্তার মানুষ আছে। তো সেই অন্যান্য জাতিসত্তার মানুষগুলোর যে আদিবাসী হিসেবে স্বীকৃতি, সেটা নাই। ধরুন আমাদের সংবিধানের বলা হচ্ছে এখনো 6 নম্বর ধারায় যে এ দেশের জনগণ জাতিতে বাঙালি। তো এই দেশের জনগণ কি সবাই জাতিতে বাঙালি? আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালি, কিন্তু এর বাইরে তো আরো অনেক জাতির মানুষ আছেন, সেখানে আমাদের সংবিধানে অস্বীকৃতি তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে যে আমাদের সংবিধানে 3 ধরনের মালিকানার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ব্যক্তিগত মালিকানা, একটা রাষ্ট্রীয় মালিকানা, আর একটা কোঅপারেটিভ মালিকানা। কিন্তু এখানে আদিবাসী জাতিসমূহের যে আপনার কালেকটিভ মালিকানা, যে সামাজিক মালিকানা, সেই মালিকানার কথা স্বীকার করা হয়নি। ফলে যেটা হচ্ছে যে তাদের জমি কিন্তু সামাজিক মালিকানাধীন জমি, সেটাকে স্বীকার না করার ফলে রাষ্ট্র বলছে যে পার্বত্য চট্টগ্রামের সমস্ত পার্বত্য চট্টগ্রামের জমিগুলো হচ্ছে খাস জমি, এবং সেখানে বাঙালি সেটলারকে পাঠাচ্ছে, এবং তারা আমাদের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতায় সেখানে গিয়ে তারা অবস্থান করছে। আদিবাসীদের ভূমি অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আপনার জীবন জীবিকার উপরে আঘাত আসে। আমরা বুঝতে পেরেছি, জমির সমস্যাটা আমরা বুঝতে পারলাম। আপনি থাকুন আমাদের সাথে। আমি একটা কথা বলছি শুধু, উনি কিন্তু আর্টিকেল 6 এর একটা পার্ট পড়লেন, পরের লাইনটা পড়লেন না। সেখানে বলা হচ্ছে যে এখানে এই দেশে যারা বসবাস করবে সবার যার জাতীয়তা হবে বাংলাদেশ, এই লাইনটা বলেননি। দ্বিতীয়ত একটা হচ্ছে 23 আলফা, যেটা 23 আলফাতে বলা আছে যে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি আছে এই আর্টিকেলে। এটা যে নেই একেবারে, সেটি আমি খুবই সংক্ষেপে বলছি যে আমার মূল কনসার্নটা কি আদিবাসী নয় এই বিতর্ক নয়। আমার মূল কনসার্নটা হলো যে এখানে এমন লোকেরা আছেন, এমন মানুষেরা আছেন যারা আসলেই বঞ্চিত, যারা আসলেই নিপীড়িত এবং তারা নির্যাতনের শিকার, এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে, রাষ্ট্রের আছে, ধন্যবাদ, সরকারের আছে। আরেকটা কথা বলি, আর উনিরা যেটা বলছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটা খুব এটা প্রযোজ্য হবে না যে আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কখনই ক্ষুণ্ণ হতে পারে। কেননা এই লোকেরা যাদেরকে আমরা আদিবাসী বলছি অথবা বলছি না, তারা কিন্তু আমাদেরকে মুক্তিযুদ্ধ আমাদের সাথে একই সাথে সাইড বাই সাইড দে ফট ফর লিবারেশন অফ বাংলাদেশ, এবং তারা রক্ত ঝরিয়েছে, সুতরাং এই রক্তের সাথে মিশে গেছে। এইখানে এই সম্ভাবনাটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে আসবো একবার, জেনারেল মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে এদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আমরা করেছি, বাঙালিরাই করেছে, এবং কখনো কখনো এটা বললে অত্যুক্তি হবে না যে 1971 সালে পাকিস্তানিরা আমাদের সাথে যা করেছে আমরাও এক সময় তাদের সাথে তাই করেছি। আমি যদি একটি ঘটনার কথা বলি আপনাকে, 1996 সালের 11 জুন দিবাগত রাতে কল্পনা চাকমা বলে একটি মেয়ে অপহৃত হন। তিনি হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী ছিলেন। নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়, এবং কারা অপহরণ করেন সেই চাক্ষুষ সাক্ষীও আছে, কিন্তু আজ পর্যন্ত সেটির কিন্তু কোনো বিচার হলো না, এবং বহুবার আদালতে সেই বিচারটা কখনো চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে, আবারও চালু হয়েছে, কিন্তু কখনোই না। যেমন আমরা একটু যদি আমি বলি, তারপরে যে
তদন্ত কমিশন হয়েছিল, সেখানে বলা হয়েছিল 94 জন সাক্ষী জবানবন্দি নেয় তদন্ত কমিশন। অপহৃত কল্পনার বড় ভাই লাল বিহারী চাকমা আসামিদের চিনতে পারার কথা জবানবন্দিতে উল্লেখ করলেও কমিশন রিপোর্ট দেয় অপহরণ সংশ্লিষ্ট ঘটনাক্রম ও সাক্ষ্য পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কল্পনা চাকমা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক অপহৃত হয়েছে, কিন্তু কার দ্বারা অপহৃত হয়েছে তা উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্ণয় করা যাচ্ছে না। সম্প্রতি যেটা একটা রিপোর্ট দিয়েছেন গত বছরের 20 জুলাই 2013 তারিখে পুলিশ সুপার ওখানকার আমেনা বেগম, তিনি একটা দিয়েছে যে বিজ্ঞ আদালতের নির্দেশ মতে সোয়ানসো, আমি নামগুলো বলছি না, জিজ্ঞাসাবাদ করে তাদের লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়েছে। যারা অভিযুক্ত তাদের নাম বলা হয়েছে এখানে। তাদের জবানবন্দির আলোকে প্রাপ্ত তথ্যসমূহ যাচাই বাছাই করা হচ্ছে। ঘটনার 18 বছর পরে ভিকটিমের চেহারায় অনেক পরিবর্তন হতে পারে, তাই অদূর ভবিষ্যতে তাকে উদ্ধার করা হলেও চেহারা দেখে শনাক্ত করা নাও যেতে পারে। কল্পনার ভাইয়েরা বৃদ্ধ বিদায় ভিকটিমকে উদ্ধার করা হলে তাকে চিহ্নিত করার জন্য তার ভাইদের ডিএনএ সংগ্রহের জন্য আদালতের নির্দেশপ্রাপ্ত হলেও মামলার বাদী ও তার ভাই লাল বিহারী চাকমা ডিএনএ সংরক্ষণের জন্য আগ্রহী নয় বিধায় তা সংগ্রহ করা হয়নি। যেহেতু এই মামলার মূল সাক্ষী ভিকটিম কল্পনা চাকমা নিজেই, তাই উক্ত কল্পনা চাকমা উদ্ধার না হওয়া কিংবা তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মামলার তদন্ত শেষ করা সম্ভব হচ্ছে না। এতে আমরা কিন্তু বুঝতে পারছি যে যেই নিপীড়ন তাদের উপর হয়েছে এবং তার ব্যাপারে তার সঠিক সুরাহা করার ব্যাপারে আমরা কতটা উদ্দেশ্যী। আপনি বিস্তারিতভাবে যে রিপোর্টটি যেভাবে ধারাবাহিকভাবে পড়ে শোনালেন, তাতে তো আমাদের বলতেই হবে যে এখানে দায়িত্বপ্রাপ্ত, আমরা যদি রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের দায়িত্ব সবার প্রতি সুবিচার এবং আইনের যে আশ্রয় এবং প্রোটেকশন, সেটা রাষ্ট্রকে দিতে হবে। তো আপনি যেভাবে লেটেস্ট যেভাবে ধারাবাহিক বললেন, তাতে আমরা অবশ্যই বলতে পারি যেখানে দায়িত্বপ্রাপ্ত যে এজেন্সি রাষ্ট্রের পক্ষ থেকে, তারা এখানে মেজারেবলি তারা এখানে ফেল করেছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই দায়িত্বে তারা যদি যারা যেভাবে ফেল করেছে, তাদের অবশ্যই আমাদের কিন্তু সাংবিধানিকভাবে আইনগতভাবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার সুযোগ রয়েছে। সুতরাং আমাদের দাবি থাকবে, একজন এই দেশের নাগরিক হিসাবে যেটা অবস্থার মধ্যে আসলো, যেটা নৃগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী কথাটা নিয়ে এইভাবে না যাই ভালো। আমরা তারা সাংবিধানিকভাবে আমাদের সমস্ত অধিকার তারা ভোগ করবেন সমানভাবে, অতএব আইনের বিষয়ে তারা একইভাবে প্রোটেকশন পাবেন। সুতরাং এখানে যদি ব্যর্থ হয়ে থাকেন, সেই এজেন্সি ব্যর্থ হয়েছেন বা সরকারের সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন, সেই দায়িত্ব সরকার বা রাষ্ট্রের উপর এসে পড়বে। অতএব রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে এবং তার প্রতি যথাযথ রাষ্ট্রের যে প্রোটেকশন দেওয়া সেটা করতে হবে। সেই দাবি আমাদের সবাই করতে পারি এবং সবাই সেটা করব। যে আমাদের আর 1 মিনিট সময় আছে, মেজর জেনারেল আব্দুল রশিদ, আমি আপনাকে 1 মিনিট দিচ্ছি। স্বভাবতই নাগরিক কোনো অত্যাচার যদি হয়ে থাকে, তো সেটি তো আমরা সবাই তার বিরুদ্ধে। এবং আমরা তো সামরিক বাহিনীতে কাজ করেছি, যে যেখানে সবসময় শক্তির প্রয়োগ করতে হয়, তো সেখানে আমাদের একটা মূল দায়িত্ব ছিল কমান্ডার হিসাবে যে আমরা যাতে হিউম্যান রাইটসটাকে প্রিজার্ভ করতে পারি। এর মধ্যে দিয়ে কিছু কিছু হিউম্যান রাইটস যে ভায়োলেশন হয়ে যায় না, কারণ শক্তিটা এমন একটা বাজে জিনিস যেখানে প্রয়োগে আপনার অপপ্রয়োগের সম্ভাবনা অনেক থেকে যায়। আমি যেখানে সবচেয়ে গুরুত্ব দিব সেটা হলো ইন্টেনশন, অর্থাৎ আমাদের যারা আমরা বাঙালি জনগোষ্ঠী আছি বা আমাদের সরকার বা আমাদের পুলিশ বাহিনী বা আমাদের আর্মি বাহিনী, তাদের কি অন্য কোনো জনগণের প্রতি কোনো, আপনি একটা কথা বলেছেন, এটা আমার কাছে একটু খারাপ লেগেছে, যে পাকিস্তানিরা যেভাবে ব্যবহার করেছে, পাকিস্তানিরা উদ্দেশ্যমূলকভাবে আমাদের নিপীড়ন করেছে। কিন্তু এখানে যদি বাঙালিদের ভেতরে আমি কিন্তু ওই প্রতিক্রিয়া দেখিনি কখনো, যে তারা অন্য একটা গোষ্ঠীর প্রতি তারা এত বৈরী যে তাকে সে নিপীড়ন করতে চায়। কিন্তু আমাদের সামাজিক অবস্থা, প্রেক্ষাপট এর ক্ষেত্রে তারা নিপীড়িত অনেক সময় হয়ে যাচ্ছে। তাকে আপনি কিভাবে প্রোটেকশন দেবেন, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ অফ বাংলাদেশ। ধন্যবাদ। ওই চ্যালেঞ্জটা নিয়ে আমরা থাকবো। ধন্যবাদ। আমাদের সময় শেষ। আমরা আশা করব আমাদের আদিবাসীরা ভালো থাকবেন, তাদের যে সমস্যাগুলো, বিশেষ করে ভূমির সমস্যা, সংস্কৃতির রক্ষার সমস্যা, শিক্ষার সমস্যা, সেগুলো দ্রুতই দূরীভূত হবে এবং আমরা তাদেরকেও আমাদের সহযাত্রী হিসেবে পেতে চাই। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।